ওয়েলকাম ফ্রেন্ডস, দেশ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন এখানে ইসরায়েল ইরানের উপরে যে একটা হামলা এবং যুদ্ধক্ষেত্র যে তৈরি হয়েছে তার একটা বিস্তৃত ধারণা আমরা এখানে তৈরি করছি। দেখুন খামেনি এখানে কি বলছে। খামেনি বলছে যে ইউএস এর পিছনে আছে। খামেনি ওয়ান্টস ইউএস এগেনস্ট অ্যাটাক অ্যান্ড ইসরায়েল ক্লেমস 40 সাইটস হিট। সুতরাং এখানে দেখুন খামেনি বলছে যে ইসরায়েল যে অ্যাটাক করছে এর পিছনে কিন্তু ইউএস আছে। ইসরায়েলের পিছনে ইউএস আছে। ইউএস ইরানকে এখন এই মুহূর্তে দুর্বল করতে চাইছে এবং এটাই সবচেয়ে ইউএস এর পক্ষে ভালো সময়, কারণ ইরানের যে ফ্রেন্ড এবং ইউএস এর যে বড় শক্তিশালী ফ্রেন্ড, শক্তিশালী অপোনেন্ট রাশিয়া, সে কিন্তু এখন ইউক্রেনে জড়িয়ে আছে। সুতরাং এখানে ইরানকে অ্যাটাক করলে রাশিয়া কিন্তু সহজে আসতে পারবে না। সুতরাং একটা মোক্ষম সুযোগ যে ইরানকে, দেশের শক্তিশালী অপোনেন্ট ইউএস এবং ইসরায়েলের, ইরানকে এই মুহূর্তে দাবার বাজিমাত দেওয়ার একটা সবচেয়ে বড় সুযোগ কিন্তু ইউএস এর হাতে। সেই জন্য ইউএস কি করেছে এখানে, ইউএস কিন্তু ইসরায়েলকে ইরানের উপরে লাগিয়ে দিয়েছে এবং ইরান এখানে লাগাতার ভুল করছে এবং ইরানের মিসাইল শর্টেজও হয়ে গেছে, আমরা সেগুলো জানি। এবং দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে, খামেনি কিন্তু এক জায়গায় লুকিয়ে পড়েছে। খামেনি গর্তে লুকিয়ে পড়েছে। গর্ত বলতে বাংকার, সেই বাংকারের মধ্যে খামেনি চলে গেছে এবং খামেনি কি করেছে এখানে দেখুন, ট্রান্সফার পাওয়ার, অর্থাৎ খামেনি যত পাওয়ার ছিল সমস্ত পাওয়ার কিন্তু সে কিন্তু মিলিটারিকে দিয়ে গেছে। এবং মিলিটারি পাওয়ার পেলে কি করে, মিলিটারিদের একটাই কাজ, লড়ো এবং মরো। প্রত্যেকটা দেশের মিলিটারির একটাই কাজ হয়, লড়ো আর মরো। এখানে উপরের অর্ডারকে ফলো করাই কিন্তু মিলিটারিদের কাজ। অর্থাৎ খামেনি এখানে মিলিটারিদের পাওয়ার দিয়ে গেছে, লড়ো অথবা মরো, পুরো পাওয়ার কিন্তু মিলিটারি লিডারদের উপরে ছেড়ে দিয়েছে। সুতরাং খামেনি কিন্তু এখান থেকে উড়ে চলে গেছে, বাংকারে লুকিয়ে পড়েছে। সে হয়তো রাশিয়া পালিয়ে যাবে বা সেখান থেকে সমস্ত টাকা পয়সা সে কিন্তু জোগাড় করে নিচ্ছে এবং রাশিয়া পালানোর জন্য কিন্তু এখানে একটা পথ প্রস্তুত হয়েছে। এই যে খামেনি, এই কিন্তু এখন লুকিয়ে আছে বাংকারের মধ্যে। সুতরাং খামেনি তো বেঁচে যাবে, কিন্তু মানুষগুলো কি হবে? এখানে দেখুন যে মানুষগুলো আছে তারা পালিয়ে যাচ্ছে। মানুষগুলো কিন্তু এখান থেকে ইসরায়েল থেকে পালিয়ে যাচ্ছে। সরি, ইসরায়েল ইরান তেহরান শহর থেকে কিন্তু তারা পালিয়ে যাচ্ছে, কারণ তাদের ডিফেন্স ফেল হয়ে যাচ্ছে। ইরানের উপরে মুহুর্মুহু হামলা হচ্ছে এবং একসময় কিন্তু ইসরায়েল এবং ইরান একটা ভালো বন্ধু ছিল। যখন থেকে ৮০ দশকের সময় থেকে এই রিজিমটা চেঞ্জ হয়, অর্থাৎ ইসলামিক রিজিম যখন চলে আসে, পুরোপুরি কট্টর রিজিম, তখন কিন্তু ইরান আর ইসরায়েল এরা কিন্তু বন্ধু থেকে শত্রু হয়ে যায় এবং এই দুই পক্ষ কিন্তু দুজনের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে এবং প্রক্সি ওয়ার ইসরায়েল চালায়। ইসরায়েলের কিছু প্রক্সি নেটওয়ার্ক আছে, সেগুলো যেমন হামাস আছে, হুতি আছে, রেবেল গ্রুপ আছে সিরিয়াতে। সুতরাং ইরানের কিন্তু কিছু রেবেল গ্রুপ, তারা কিন্তু ইসরায়েলকে অল টাইম অ্যাটাকের মধ্যে দিয়ে রেখে দেয়, কারণ ইসরায়েলকে তারা সেখানে মান্যতা দিতে চায় না। কারণ এটা একটা প্যালেস্টাইনের যে জেরুজালেম আছে, সেটা কিন্তু একটি পবিত্র ধর্মস্থান বলে মানে ইসলাম এবং ইসলামিস্ট এবং আপনার যারা খ্রিস্টিয়ান আছে। সুতরাং সেই জায়গাটা কিন্তু পবিত্র জায়গা এবং জায়গার লড়াই নিয়ে কিন্তু ইরান এবং ইসরায়েল, এরা কিন্তু আইডিওলজি যখন এখানে স্ট্রং হয়ে গেছে, তখন কিন্তু এরা দুজন একসময়ের ফ্রেন্ড। আমেরিকা, ইসরায়েল, ইরান, এরা কিন্তু একসময়ের খুব ভালো ফ্রেন্ড ছিল। তারপরে যখনই ইরান মুসলিম কট্টরবাদে বিশ্বাস করতে শুরু করে, তখন থেকে কিন্তু ইসরায়েলের বিপক্ষে চলে যায় এবং এখানে দেখবেন একটা আরবের সঙ্গে ইসরায়েলের একটা সেতু বন্ধন তৈরি হচ্ছিল, যেটা কিনা আপনারা সবাই জেনে থাকবেন অথবা নাও জানতে পারেন। সেটার নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম যে একটি তাদের ধর্মের মধ্যেই পাওয়া যায়, সেই ইব্রাহিমের জায়গা থেকে তারা কিন্তু একটি ইব্রাহিম প্যাক্ট তারা চালু করে আরব এবং ইসরায়েল অনেকটাই কাছাকাছি চেষ্টা করেছে। তখনই কিন্তু ইসরায়েলের উপরে ৭ই অক্টোবর হামলা হয়েছে, হামাস হামলা, একদম পেহেলগামের মতো হামলা, এবং তার ফলে কিন্তু ইসরায়েল পুরো গুড়িয়ে দিয়েছে তাদের প্যালেস্টাইন ছিল, প্যালেস্টাইনের রাফা থেকে শুরু করে সমস্ত জায়গায়। এবং প্যালেস্টাইনিয়ানদের কিন্তু মুসলিম দেশ হলেও মুসলিমরা কিন্তু মিশর তাদের পাশে আছে, তারা কিন্তু তাদেরকে সাপোর্ট করেনি। এমনকি জর্ডানের রাজা আমেরিকার সাপোর্টে তারাও কিন্তু ইসরায়েলের আক্রমণের পরে যে প্যালেস্টাইনরা পালিয়ে এসছে, তাদেরকেও কিন্তু জর্ডানের রাজারা কিন্তু নেয়নি। সুতরাং প্যালেস্টাইনদের কেউ নিতে চায় না, কারণ তাদের মধ্যে হামাস লুকিয়ে থাকে
এবং হামাসরা ছদ্মবেশে থাকে, তারা অ্যাটাক করে, অর্থাৎ তারা যেখানে যাবে সেখানে অ্যাটাক করবে, এরকম একটা ভয় থাকে। সো সেই ভয়ের কারণে প্যালেস্টাইনদের কিন্তু খুব একটা সাহায্য তারা পায়নি, এবং ইরান যেহেতু প্যালেস্টাইনদের সাপোর্টে ছিল, ইরান এবং আরবের মধ্যে কিন্তু আইডিওলজি ডিফারেন্স আছে, সুন্নি শিয়া এর পার্থক্য আছে। সুতরাং আরব কিন্তু ইরানের বিপক্ষে, সুতরাং আরব কান্ট্রিগুলো কিন্তু ইরানের পক্ষে আসে, তারা কিন্তু এই ধরনের রিজেক্ট করে যে আরবকে সাপোর্ট করার জন্য। সুতরাং এখানে খামেনি কিন্তু একটা কথা বলেছে যে সে কখনোই সারেন্ডার করবে না। সে ইউএস কে কিন্তু যথেষ্ট চেতাবনী দিয়েছে যে আমি কিন্তু কখনোই সারেন্ডার করব না। এবং দেখুন এখানে একটি রাইটার্স এর খবরও বেরিয়েছে যে ইরানের খামেনি রিজেক্টস ট্রাম্পস কল ফর আনকন্ডিশনাল সারেন্ডার, অর্থাৎ ট্রাম্পস বলেছে এখানে তুমি সারেন্ডার করো, কোনো শর্ত থাকবে না, তোমার একটাই শর্ত, তুমি সারেন্ডার করবে। কিন্তু খামেনি কি বলেছে? খামেনি সেটা রিজেক্ট করে দিয়েছে। ইরানের খামেনি রিজেক্টস ট্রাম্পস কল ফর আনকন্ডিশনাল সারেন্ডার, অর্থাৎ ইরানের খামেনি এখানে কোনো সারেন্ডারের ভূমিকায় যাচ্ছে না। অর্থাৎ সে বলেছে পাওয়ার দিয়ে দিলাম আমার ফৌজকে, তারা কিন্তু লড়বে ইসরায়েলের বিরুদ্ধে, এবং যতক্ষণ না শেষ পাওয়ার থাকবে ততক্ষণ কিন্তু তারা এখানে লড়তে থাকবে। তো দেখুন এই ধরনের যে ওয়ার্ল্ড ওয়ারের সিচুয়েশন তৈরি হচ্ছে, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীবকুলের মনের মধ্যে কিন্তু একটা ওয়ার করবো, ওয়ার দেখবো, ওয়ার সিচুয়েশন কেমন হয়, এর মধ্যে যাবো, এই ধরনের কিন্তু একটা সিচুয়েশন সবসময় তাদের মধ্যে আছে, এবং এই জিনিসটাই কিন্তু ধীরে ধীরে ওয়ার্ল্ড ওয়ার 3 দিকে কিন্তু লিড করবে। সো দেখুন আরেকটা যুদ্ধ বাকি আছে পৃথিবীতে, সেটা হলো চায়না এবং তাইওয়ান। এই ইরানের যুদ্ধ এটাও কিন্তু বাকি ছিল, এবং ইরানের যুদ্ধ আজকে থেকে যখন শুরু হলো, এবং ট্রাম্প কি করলো, তার G7 এর যে বৈঠক চলছিল সেখান থেকে বেরিয়ে চলে আসলো, এসে বললো ইরানের একটা বড়সড় আমার একটা দরকারি কাজ পড়ে গেছে, সেখানে যাচ্ছি। এবং সেখানে এসেই কি বললো, ফার্স্ট কল করলো ইরানের খামেনি, তুমি সারেন্ডার করো। খামেনি বললো না, সারেন্ডার করবো না, আমার যত ফৌজ আছে তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়বে, দরকার পড়লে যদি আমেরিকা এখানে আসে আমেরিকার বিরুদ্ধে লড়বে। অর্থাৎ খামেনির কিন্তু একটা এন্ড গেম তৈরি হয়েছে। আমেরিকা যদি এখানে এই যুদ্ধে নেমে পড়ে তাহলে কিন্তু ইরানকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। এবং ইরানের ভিতরেও একটা গোপন খবর আছে, ইরানের ভিতরেও কিন্তু ইরানের যারা পাবলিক, তারাও কিন্তু এই খামেনি রিজিমকে খুব একটা ভালোভাবে দেখে না। তারাও কিন্তু যে লিবারেল পদ্ধতি, লিবারেল জিনিসগুলোকে হারিয়েছে, সেইগুলো কিন্তু তারা এখানে ভালোভাবে নেয় না। সুতরাং এখানেও কিন্তু ইরানের ভিতরেও সাপোর্টার আছে আমেরিকা এবং ইসরায়েলের, তারা প্রতিবন্ধকতা থেকে, স্যাংশন থেকে বাইরে আসতে চায়, কারণ ইরানের উপরে আমেরিকা স্যাংশন দিয়ে রেখেছে। একমাত্র ইরান থেকে তেল কেনে চীন, এবং চীন এখানে কি ভূমিকা নেবে? চীনের কোনো ভূমিকা নেবে না। চীন কোনোদিনও কোনো লড়াইয়ে যায় না, তার শুধু টাকা পয়সার লেনদেনের কাজ, কাউকে সে বিশ্বাস করে না, মানেও না, টাকা দেয় মাল কেনে, আমেরিকার স্যাংশন আছে, টাকা দেয় মাল কেনে। কারণ চায়না হলো আমেরিকার একটা পাপেট, আমেরিকার মেশিন। চায়না হলো আমেরিকার লেবার, চিপ লেবার একটা জায়গা, সেখানে কিন্তু আমেরিকা পয়সা দেয়, এবং চায়না কিন্তু সেখান থেকে মাল তৈরি করে প্রোডাক্ট ফিনিশ করে পাঠায়। সুতরাং আমেরিকা কখনো চায়নাকে মারবে না। চায়নাকে হয়তো বকতে পারে, তোমার মাইনে দেবো না, তোমার কাছ থেকে কাজ নেবো না, এরকম করতে পারে, কিন্তু চায়নাকে কখনোই সে কিছু করবে না, কারণ চায়না হলো আমেরিকান মেশিন, লেবার, চিপ লেবার। সুতরাং চায়না ইরান থেকে তেল কেনে, ইরানকে কিন্তু চায়না কখনোই কিছু করবে না, কারণ তার পয়সা হবে না, পয়সা সে অন্য জায়গা থেকে তেল কিনবে, তার কিন্তু সস্তা পড়বে, কিন্তু সে যুদ্ধের মধ্যে অত বড় রিস্ক কিন্তু নেবে না। আর রাশিয়া কিন্তু ইরানকে বাঁচাতে পারতো, কারণ একমাত্র অপোনেন্ট রাশিয়া এখন ইউক্রেনের যুদ্ধে সে নিজেই বেসামাল হয়ে আছে, এবং আমেরিকার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে, আমেরিকা কিভাবে তার যুদ্ধটাকে কমিয়ে দেবে বা কিছু, সেখানেও কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না, কারণ ইউক্রেনের যে জেলেনস্কি আছে সেও কিন্তু এক ধরনের গোয়ার, সে যখনই শান্তি প্রস্তাব হচ্ছে তখনই রাশিয়ার উপরে গিয়ে কিন্তু বোমা চালিয়ে দিচ্ছে, ড্রোন চালিয়ে দিচ্ছে, এবং রাশিয়া তার ফলে কিন্তু তার কিভ সিটি, যেটা মানুষ বাস করে, সেই সব পিপল এরিয়াতে কিন্তু অ্যাটাক চালিয়েছে, এবং কি সেকেন্ড অ্যাটাক পর্যন্ত চালিয়েছে রাশিয়া। সো এখানে দেখুন রাশিয়া কিন্তু ইরানের কিন্তু একটা আসবে না। দেখুন রাশিয়া এখানে জাস্ট বলেছে যে ইউএস ওয়ান করেছে যে এখানে আমরা কিন্তু ইউএস জানুয়ারির ভিতরে না আসে। এবং দা হিন্দুতে দেখুন আবার একটা যে আয়াতুল্লাহ খামেনি সেজ ইরান উইল নেভার সারেন্ডার, ওয়ার্ন ইউএস অফ ইরিপেয়ারেবল ড্যামেজ ইফ ইট ইজ ইন্টারভেন্স, অর্থাৎ ইউএস যদি এর ভিতরে আসে তাহলে কিন্তু রিপেয়ার করা যাবে না, এরকম একটি ড্যামেজ করে দেবে ইরান, সেটা কিন্তু বলেছে। এবং ইরানের হাতে ইরানের হাতে কিন্তু নিউক্লিয়ার এখনো তৈরি হয়নি, অর্থাৎ ইরান কিন্তু এখনো নিউক্লিয়ার করতে পারেনি। ইরানকে রাশিয়া ইরান সাপোর্ট করবে এরকম কিন্তু কোনো রকম ঘটনা কিন্তু এখন
দেখতে পাচ্ছি না। সুতরাং এই ধরনের ঘটনা যে চলছে প্রবাহ, তার ফলে কিন্তু একটি যুদ্ধ শুরু একটা খবর আসছে যে খামেনি কিন্তু বলে দিয়েছে যে ব্যাটেল স্টার্টেড, অর্থাৎ যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে, এরকম একটি আহ মেসেজ কিন্তু সে ইরান থেকে দিচ্ছে। এবং ইরানের লোকজন সবচেয়ে বড় কথা তেহরান ছেড়ে পালাচ্ছে, অর্থাৎ তাদের হাতে যে মিসাইল ছিল প্রায় স্টক শেষের পথে, ড্রোন ছিল ড্রোনও প্রায় শেষের পথে, কারণ সেই ড্রোনগুলোকে তারা বেশিরভাগ বিক্রি করেছে রাশিয়ার কাছে, এবং রাশিয়া তার ফলে তাদেরকে কিছু দিতে পারেনি। ভেবেছিল এরকম একটা সময় রাশিয়া তাদের সাপোর্ট করবে, কিন্তু রাশিয়া এরকম সাপোর্ট আমরা কিন্তু দেখছি না। এবং সেকেন্ড, চায়না তাদের সাপোর্ট করবে, চায়না তাদের কিছুই সাপোর্ট করছে না। একটা মাত্র প্লেন চায়নাতে ল্যান্ড করেছে তেহরানে, অর্থাৎ প্লেনটি যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, এবং তেহরানে এসে খারাপ আবহাওয়া বা খারাপ প্লেন বলে তেহরানে ল্যান্ড করে এবং ট্রান্সপোর্টার অফ করে দেয়। অর্থাৎ তেহরানে সে কিছু অস্ত্র আর কিছু টাকা পাঠিয়েছে, বাস এইটুকুই। কিন্তু ইরানকে সমস্ত দিক থেকে পাওয়া যাচ্ছে এখানে ইরান আছে একা। অর্থাৎ আমেরিকা যদি এখানে যুদ্ধ আসে, আমেরিকাও যুদ্ধ করার মুহূর্তে নেই, যদিও তাদের টাকা পয়সার অনেক সমস্যা আছে, সেগুলো আমি পরের ভিডিওতে বা এই ভিডিওতে বলে দিই। আমেরিকার কিন্তু অনেক রকম লোন আছে, সেই লোনগুলো কিন্তু চায়নার কাছে বিক্রি করা যায়। চায়না যদি সেই লোনকে অফলোড করে দেয়, তাহলে কিন্তু আমেরিকা কিন্তু পে করতে পারবে না। অর্থাৎ এখানে কিন্তু চায়না আমেরিকা দুজনের কিন্তু কাঁধে কাঁধ দিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। সুতরাং এই দুজনই কিন্তু যুদ্ধে কতটা নামবে, আমেরিকা যদি এই যুদ্ধে নামে, তাহলে কিন্তু ইরানের ইরান কিন্তু এখানে রিজিম চেঞ্জ হয়ে যেতে পারে, তাদের পাপেট এখানে বসতে পারে, এবং সেই দিকেই কিন্তু যাচ্ছে বলে মনে হচ্ছে। অর্থাৎ ইরান যদি এখানে হেরে যায়, তাহলে কিন্তু নেক্সট আসছে পাকিস্তান। ইসরায়েল কিন্তু তারপর আক্রমণ করতে পারে পাকিস্তানকে, কারণ ইসরায়েল দুটো দেশকে বলেছে যে নিউক্লিয়ার ওয়েপন যুক্ত দেশ যেটা হচ্ছে ইরান, এ থেকে হতে দেবে না, এবং পাকিস্তান যেটা আছে সেই রিজিমকেও কিন্তু তারা চেঞ্জ করে দেবে। এমনকি নেতানিয়াহু যে ইসরায়েলের প্রধানমন্ত্রী আছে, সে কিন্তু বারবার বলেছে যে পাকিস্তানের হাতে কিন্তু যে রেজিমটা আছে নিউক্লিয়ার ওয়েপন, এটা কিন্তু ডেঞ্জারাস, এটাকে ধ্বংস করতে হবে। এবং দেখুন আমেরিকা পাকিস্তানের ফৌজ ভাড়াটে ফৌজ, এবং আমেরিকা কি করেছে, পাকিস্তানের ফৌজের প্রধান যে আপনার আসিম মুনির, তাকে কিন্তু ডেকে নিয়ে গিয়ে ভাত খাওয়াচ্ছে আজকে। ভিখারি পাকিস্তান তাকে নিয়ে গিয়ে ভাত খাওয়াচ্ছে, কারণ কি বলছে, তুমি আমার সঙ্গে ডিনার করো। এবং ডিনারে কি প্রস্তাব দেওয়া হয়েছে, একটাই ডিনার প্লেটে রাখা আছে, ইরান। ভাড়াটে ফৌজ, পয়সা দেবো, ইরানের বিরুদ্ধে লড়তে হবে, ইরানকে ব্লক করতে হবে। আজকে দেখুন পাকিস্তানের খবর আছে, পাকিস্তান কিন্তু তার বর্ডার সিল করে দিয়েছে। পাকিস্তান তার বর্ডার, ইরানের বর্ডার সিল করে দিয়েছে, ইরানের মানুষ যাতে পাকিস্তানের না আসে। সুতরাং তারা কিন্তু কোনো ভাবেই কারো বিরুদ্ধে, তারা কারো পক্ষে নয়, সবসময় পয়সার পক্ষে। এবং দেখুন ইরানের বিরুদ্ধে ছিল, ইসরায়েলকে বোম মারবে, এ করবে সে করবে, আসিম মুনিরকে ডেকে নিয়েছে, ইরানের বর্ডার বন্ধ করে দিয়েছে, মানুষগুলোকে হেল্পলেসলি ইরানের মধ্যে ছেড়ে দিয়েছে। তারা তো ভাই ভাই, আসিম মুনির, তারা তো ভাই ভাই ছিল আফগানিস্তানে আমেরিকার পয়সা খেয়ে আফগানদের মেরেছে, এবং বালুচিস্তানে মারছে, বাংলাদেশে মেরেছে। সুতরাং এরা হলো ভাড়াটে খুনি, এক ধরনের যোদ্ধা। এবং আসিম মুনিরকে ডেকেছে, কিন্তু তাদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বা এদেরকে ডাকেনি। কেন ডাকেনি? কারণ কি, তারা আমেরিকা কিন্তু বড় গেম প্ল্যান চালিয়েছে এখানে, কারণ জানে যে এখানে কিন্তু মূল পাকিস্তানকে চালাচ্ছে আর্মি চিফ আসিম মুনির। অর্থাৎ আর্মিদের বিরুদ্ধে কথা বললে কিন্তু তক্তা পাল্টে যাবে, পার্লামেন্ট পুরো খালি হয়ে যাবে, তাদের নিজস্ব লোক বসবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তাদের নিজস্ব লোক আছে, শাহবাজ শরীফের মতো লোক, ততক্ষণ আর্মিরা কিন্তু তাদেরকে ভালোবাসছে। যেই উল্টো কথা বলবে, পার্লামেন্ট খালি, আমাদের লোক বসবে, আবার আমাদের পক্ষে কথা বলবে। অর্থাৎ বকলমে আর্মি কিন্তু এই ধরনের পুরো জিনিসটা চালিয়ে যাচ্ছে পাকিস্তানে, এবং বহু বছর ধরে এটা চালাচ্ছে, এবং এই ধরনের কিন্তু চলতে পারে না। সুতরাং আয়াতুল্লাহ খামেনি বলেছে, ইউএসএ ওয়ার্ন করেছে, এবং অনেক ধরনের ঘটনা এখানে ঘটেছে। দেখুন সমস্ত ঘটনার বিবরণ বা সূত্র, সেগুলো আপনারা ধীরে ধীরে জানতে পারবেন যতদূর এই যুদ্ধ এগোবে বা যুদ্ধ শান্ত হবে বা সারেন্ডার হবে। আমরা কিন্তু ধীরে ধীরে আপনাদের কাছে সেই ধরনের প্রস্তাব কিন্তু পাঠাতে থাকবো। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেল, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট। থ্যাংক ইউ।